আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ, কাল দুপুরে আখেরি মোনাজাত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নিহত 2, আহত আরও 8 জন। লালমনিরহাটে বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের পাথর আমদানি বন্ধ, দাম নিয়ে বিরোধ। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। মোনাজাত শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য 11টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দানের আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন ফজরের পরপরই শুরু হয় আনুষ্ঠানিকতা। সকাল 10:15টায় বয়ান মেম্বরের সামনে ওলামায়ে ইকরামের উদ্দেশ্যে কথা বলেন ভারতীয় মাওলানা ইব্রাহিম দেওলা। ইজতেমার মাধ্যমে রাষ্ট্র ও সমাজের ভ্রাতৃত্ব ও সৌন্দর্য বজায় রাখায় বাংলাদেশের প্রশংসা করেন মুসল্লিরা। আল্লাহ তাআলা সমস্ত আখিরি নবীর উম্মতকে হেদায়েত দেয়, এই জন্য দোয়া করা। বিভিন্ন দেশ থেকে মুরব্বীরা আসতেছেন, মূল্যবান কথাবার্তা বলতেছেন। আমরা যারা এখানে আসতে চাই আমরা আসবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এমন 12টার পরে দোয়া শেষ হয়ে যাবে, 12টা থেকে স্টার্ট হবে, 12:30টার মধ্যে শেষ হয়ে যাবে। বুধবার আখেরি মুনাজাতকে সামনে রেখে মুসল্লিদের যাতায়াতের জন্য 11টি বিশেষ ট্রেন ও অতিরিক্ত বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বনলতা কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা, এই 5টি বিশেষ ট্রেন ছাড়া অন্য সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে। ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাপুর ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাস থেকে আব্দুল্লাপুর পর্যন্ত মহাসড়কে আখেরি মুনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে বিআরটি সড়কে যানবাহন চলবে। মুসল্লিদের ভাইদেরকে অনুরোধ করতে চাই, রাস্তাটার মধ্যে আপনারা কখনো মোনাজাতের জন্য বসে যাবেন না, এবং মাঠের অনেক জায়গা খালি থাকে। আপনারা যদি আস্তে আস্তে মাঠে ঢুকেন তাহলে জনগণের জন্য সুবিধা হবে। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শেষে তাবলিগ জামাতের মুরব্বীরা প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করবে বলে আশা করছে প্রশাসন। প্রথম পর্যায়ে যারা ইজতেমা করছেন তাদের আমাদেরকে সুশৃঙ্খলভাবে আমাদেরকে মাঠটা বুঝিয়ে দিবেন, যাতে পরবর্তী পর্যায়ে যারা ইজতেমার জন্য এই মাঠ ব্যবহার করবেন তারা যাতে একটি সুন্দর পরিবেশ পায়। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। এতে অংশ নেবে মাওলানা সাদের অনুসারীরা। 16 ফেব্রুয়ারি হবে আখেরি মুনাজাত। দীপ্ত বার্তাকক্ষ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 8 জন। মঙ্গলবার সকালে সরাইলের কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি বাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সঙ্গে ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে আজাদ মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে ইনসান মিয়া ও তার লোকজন। এর প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন পাল্টা হামলা চালায়। এ সময় বল্লমের আঘাতে মারা যান আমানত নামের একজন। 2 দফা সংঘর্ষে আহত হয়েছে আরও 8 জন। বরিশালে টিসিবি স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে নগরীর 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জড়ো হয়ে মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ করেন। এ সময় বক্তারা জানান, সম্প্রতি নগরীর দুস্থ মানুষজনের মাঝে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ করা হয়, সেখানে অধিকাংশ দরিদ্র ব্যক্তিকেই বঞ্চিত করা হয়েছে, অথচ যাদের ক্রয় সামর্থ্য আছে তাদেরকেই কার্ড দেওয়া হয়েছে। তাই যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দরিদ্র ব্যক্তিকে কার্ড দেওয়ার দাবি জানান তারা। এর আগে নানা অনিয়মের কারণে বরিশালে প্রায় 60,000 টিসিবি কার্ড বাতিল করা হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অবিলম্বে ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকালে বিত্তিপাড়া বাজার এলাকায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে মহাসড়কের 2 পাশে অন্তত 15 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে কুষ্টিয়া খুলনা রুটের যাত্রীরা। বেলা 12:30টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ এলাকাবাসীকে আশ্বস্ত করার পর অবরোধ তুলে নেন তারা।
থানা বাস্তবায়ন কমিটির নেতারা জানান 10 ফেব্রুয়ারি পুলিশ সুপারের সাথে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার শর্তে অবরোধ তুলে নেওয়া হয়েছে। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে সব ধরনের পাথর আমদানি বন্ধ রয়েছে। আমদানি মূল্য কমানো সহ কয়েকটি দাবিতে এই সিদ্ধান্ত নিয়েছে বুড়িমারি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। তারা জানান ভুটান থেকে বুড়িমারির দূরত্ব কম হলেও 2 ধরনের পাথর প্রতি টন $16 রপ্তানি করেন ব্যবসায়ীরা, অথচ বেশি দূরত্বের পঞ্চগড়ের বাংলাবান্ধায় তা আমদানি হয় $14। এ বিষয়ে ভুটান এবং ভারতের বোল্ডার পাথরের বর্তমান দাম নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সাড়া পাওয়া যায়নি। শখের বশে করা কুলের বাগান থেকে বছরে 18 লাখ টাকা আয় করছেন বাগেরহাটের কচুয়া উপজেলার সুজন গোলদার। নিজে লাভবান হওয়ার পাশাপাশি বর্তমানে তার কুলবাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন 12 জন। ফলের ভারে নুয়ে পড়া গাছগুলোর প্রায় প্রতিটিতেই ধরেছে বিভিন্ন জাতের কুল। রসালো মিষ্টি ও টক মিষ্টি জাতের এসব কুলের চাষ করেছেন বাগেরহাটের কচুয়া উপজেলার বিষখালী গ্রামের বাসিন্দা সুজন গোলদার। পেশায় ব্যাংক কর্মকর্তা সুজন 4 বছর আগে শখের বশে নিজ বাড়ির আঙিনায় রোপণ করেন 20টি বলসুন্দরী জাতের কুলের চারা। ভালো ফলন পাওয়ায় পরের বছর গাছের সংখ্যা বাড়িয়ে বড় পরিসরে কুল বাগান করেন তিনি। শখের বশে বিগত 4 বছর আগে আমি 2 বিঘা জায়গা নিয়ে আমি শুরু করি। এগুলোর আসলে এগুলো অসাধারণ স্বাদ এবং এর ব্যাপক চাহিদা এবং নতুনত্ব হওয়ার কারণে আমি অনেক সাড়া পাচ্ছি। বর্তমানে তার 15.5 বিঘা জমিতে রেড অ্যাপেল, চায়না টক মিষ্টি, ভারত সুন্দরী, বল সুন্দরী ও কুল গাছ রয়েছে 2400টি। প্রতি গাছ থেকে 10 থেকে 15 কেজি করে কুল পান তিনি। সব মিলিয়ে এবছর প্রায় 18 লাখ টাকার কুল বিক্রির আশা করছেন তিনি। আমরা আমাদের এই কুল খেতেই বেশিরভাগ আমরা জৈব সার ব্যবহার করি। এগুলো নিয়ে আমরা প্রত্যেক দিন আমদানি করে পাঠানো হয় তোমার হলো এসে পিরোজপুর, বাগেরহাট। বেশ ভালো লাগে আমার এবং প্রতিদিন আমি এখান থেকে নিয়েও যাই। বাগেরহাট জেলায় কুলকে নতুন সম্ভাবনাময় ফসল হিসেবে দেখছে জেলা কৃষি বিভাগ। আরও যদি অনেক উদ্যোক্তা দেখা দেখি এই চাষে আগ্রহ প্রকাশ করছে, আমি আশা করি আমাদের এই বাগেরহাটের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় এই কুল চাষের ব্যাপক সম্ভাবনা আছে এবং ওই উদ্যোক্তাকে দেখে অনেকে এই চাষে এগিয়ে আসবে বলে আমি আশা করি। সুজনের মতো কৃষি উদ্যোক্তাদের হাত ধরে কুল চাষ বাগেরহাট জেলায় ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের পাঁচলাইশে একটি বাড়িতে ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডি লোকমান হোসেনকে জিম্মি করে ডাকাতির চেষ্টা করা হয়েছে। পুলিশ জানায় এই ঘটনায় আকাশ ও বায়াজিৎ নামে 2 জনকে আটক করা হয়েছে। তারা ওই বাসার গৃহকর্মী। মঙ্গলবার সকাল 11:30টার দিকে বাড়িটিতে ডাকাতির জন্য প্রবেশ করে 4-5 জন। বাড়িটিতে লোকমান হোসেনকে একা পেয়ে বেঁধে ফেলেন তারা। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে গেলে অন্যরা পালিয়ে যায়। এ সময় আকাশকে ধরে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী প্রায় 2 ঘন্টার চেষ্টায় জিম্মি দশা থেকে ওই কর্মকর্তাকে উদ্ধার করেন। এ সময় গৃহকর্মী বায়াজিৎকে আটক করা হয়। চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণ এবং ডায়াগনস্টিক টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সদস্যরা। এ সময় বক্তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় নানা ভোগান্তি বন্ধ ও চিকিৎসার মান উন্নয়নের দাবি জানান। তারা বলেন, বাণিজ্যিক রাজধানী হলেও চট্টগ্রামের শিল্প কারখানার শ্রমিকদের চিকিৎসার সুবিধার জন্য চট্টগ্রাম বিভাগে গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ বার্ন ইউনিট সেবা। এছাড়া হাসপাতাল কেন্দ্রিক কমিশন ও টেস্ট বাণিজ্য বন্ধের দাবি জানানো হয়। ছাত্র জনতার আন্দোলনে সাভারে নিহত ইয়ামিনের মরদেহ কবর থেকে তুলতে দেয়নি পরিবারের সদস্য মামলার বাদী। মঙ্গলবার বেলা 12টার দিকে ময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ তুলতে যান ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার মডেল থানা পুলিশ।
কিন্তু শহীদি মর্যাদা ও মৃত্যুর সব তথ্য প্রমাণ থাকায় পরিবার মরদেহ উত্তোলনে সম্মতি দেয়নি। পরে কার্যক্রম স্থগিত করে বেলা ৩টার দিকে কর্মকর্তারা ফিরে যান। নতুন শিক্ষার্থীদের নিয়ে আনন্দ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির চলতি বছরের স্প্রিং সেমিস্টারের পরিচিত পর্ব। নাচে গানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন অধ্যয়নরত শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা তাসনুভা আহমেদ টিনা জানান, মেয়েদের শিক্ষা জীবন ও কর্মজীবন এবং পারিবারিক জীবনে অনেক প্রতিবন্ধকতা আসবে, সেগুলোকে অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভিন হাসান জানান, মেয়েদের লেখাপড়া থেকে ঝরে পড়া রোধ করতে হবে। আর জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদের অনেক সমৃদ্ধ করতে হবে বলে জানান সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি কাজী জাহিদুল হাসান। ভাইস চ্যান্সেলর ডক্টর পারভিন হাসান, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে গ্রন্থমেলা। সেখানে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। মোহসান, বইমেলার আজ চতুর্থ দিন চলছে, এই মুহূর্তে ক্রেতা দর্শনার্থী কেমন দেখছেন এবং আজ নতুন কয়টি বই এসেছে জানাবেন। যুথি, বিকেল ৩টায় আজ মেলায় প্রবেশ পথ খুলে দেওয়া হয় এবং এরপর থেকে আসলে পাঠকরা মেলায় প্রবেশ করতে শুরু করে। আজ এখন পর্যন্ত আজকে 47টি নতুন বই জমা পড়েছে এবং এই পর্যন্ত মেলায় প্রায় 97টি বই আসলে নতুন বই জমা পড়েছে। এবং আমরা দেখছি যে পাঠকরা আসার পর থেকে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন। অন্যান্য বারের তুলনায় এবার প্রথম দিকে কিন্তু বেশ পাঠক রয়েছে, তবে মেলার দ্বার যখন খুলে যায় এরপরে আসলে একটু পাঠকের চাপটা কম থাকে, কিন্তু সন্ধ্যা বাড়ার সাথে সাথেই কিন্তু পাঠকের চাপ বাড়তে শুরু করে। এবং প্রথম 2-3 দিন আমরা দেখেছি যে লেখকদের উপস্থিতি অনেকটা কম ছিল, তবে এখন আজকে চতুর্থ দিন আমরা দেখছি লেখকদেরও সমাগম বেশ ভালো হচ্ছে। পাঠকদের সাথে লেখকরা তাদের মত বিনিময় করছে এবং অনেকে বই কিনে লেখকের যে অটোগ্রাফ নেওয়ার যে সংস্কৃতি সেটাও আসলে অনেকে উদযাপন করছেন, লেখকদের সাথে ছবি তুলছেন, লেখকদের সাথে বই নিয়ে কথা বলছেন। এবং লেখক পাঠকের এই মিলনমেলায় একটা অন্যরকম পরিবেশ বিরাজ করছে এখন। আর সন্ধ্যা নামার সাথে সাথেই কিন্তু পাঠকদের সংখ্যা আরও বাড়ছে এবং প্রকাশকরা বলছেন যে এবার পাঠকের সংখ্যা কিছুটা বেড়েছে অন্যান্য বারের তুলনায়, তবে বিক্রি কিন্তু আসলে সেভাবে এখনও বই বিক্রির যেই তাদের প্রত্যাশিত বিক্রি সেটা কিন্তু এখনও তারা পাচ্ছে না। তবে তারা বলছেন যে আগামী শুক্রবার বা ছুটির দিনগুলোতে আসলে বই বিক্রিটা বেশি থাকে, সে অপেক্ষায় তারা রয়েছেন। তবে এখন পাঠকদেরকে নিজেদের নতুন বইগুলো চেনানোর কাজটাই আসলে প্রকাশকরা বেশি করছেন এবং অন্যান্য বই যারা পাঠকরা আসলে সারা বছর অপেক্ষায় থাকেন নতুন বই কি কিনবেন বা অন্যান্য বই যদি তাদের কেনার উদ্দেশ্য থাকে সেগুলো তারা এখন কিনে নিচ্ছেন। তবে মেলায় অনেকেই বলছেন যে এবার মেলার আয়োজনটা বেশ চমৎকার, অনেকের কাছে নিত্য নতুন অনেক স্টলগুলো দর্শনার্থীদের নজর কাটছে এবং তারা সেই স্টলগুলোর সাথে ছবি তোলায় অনেকে ব্যস্ত সময় পার করছেন। আবার বেশিরভাগ মানুষই কিন্তু আসলে পরিবার নিয়ে ঘুরতে আসছেন, ঘুরতে আসার পাশাপাশি কারো যদি বই পছন্দ হয় বই কিনছেন এবং সেই বই কেনার পাশাপাশি লেখকদের সাথেও কথা বলছেন। প্রকাশকদের তারা জানিয়েছেন যে প্রথম দিকে মেলায় অনেকগুলো স্টল তৈরিতে 2-3 দিন সময় লেগে গিয়েছে, তবে সেটা এখন অনেকগুলো স্টলই আসলে প্রস্তুত হয়ে গিয়েছে। তবে কিছু স্টলও এখনও আমরা দেখেছি যে বই ওঠেনি, সেই স্টলগুলো এখনও পরিপূর্ণভাবে প্রস্তুত না। তবে জানাচ্ছেন মেলার যারা কর্তৃপক্ষ রয়েছেন বইমেলার, তারা বলছেন যে হয়তো আর 2-1 দিনের মধ্যেই সবগুলো স্টল পরিপূর্ণ প্রস্তুত হয়ে যাবে এবং সেই স্টলগুলোতেও বই আসলে তৈরি হবে। তবে ছবি তোলার পাশাপাশি যাতে বই বিক্রিও বাড়ে সেদিকে আসলে প্রকাশকরা প্রত্যাশা করছেন এবং তারা চাইছেন যাতে প্রতিবারের মতো এবারও তারা একটা ভালো বই বিক্রির সুবিধা করতে পারে এবং পাঠকদের যে বিষয়গুলো তারা গল্প, উপন্যাস, কবিতা এই বইগুলোই আসলে বেশি কিনছেন। তবে অনেকে আবার নন ফিকশন বইগুলোর প্রতিও তাদের ঝোঁক রয়েছে। ইতিহাস নির্ভর আবার শিশুতোষ বইয়ের প্রতিও আমরা দেখেছি অনেক পাঠকের ঝোঁক রয়েছে। যুথি। মোহসান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
চাঁপাইনবাবগঞ্জের তর্তিপুরে পাগলা নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কয়েকটি জেলার হাজারো ধর্মপ্রাণ নারী পুরুষ পাপ মোচনের আশায় স্নানে অংশ নেন। দিনব্যাপী এই উৎসবে নদী তীরে প্রার্থনা, গীতাপাঠ, কীর্তন সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দই, চিরা, মিষ্টি সহ নানা পণ্য সামগ্রীর পসরা সাজানো হয় মেলায়। পৌরাণিক যুগের জন্মমণির আশ্রম তর্তিপুরে মাক্রি সপ্তমীর তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা জন্মমণির আশ্রমে কীর্তন ও ধর্মসভায় যোগদানের জন্য উপস্থিত হন। মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। এদিন আসামির অব্যাহতির আবেদন নাকচ করেন বিচারক। গত ৮ অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ সহ অন্য নিহতদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে উর্মির বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দির রেকর্ড এবং পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। ওই দিন আত্মসমর্পণ করে জামিন পান উর্মি। সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে রাজধানী কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব ২ জানায় আজিজের বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে। আব্দুল আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। স্বাস্থ্যখাত সংস্কারের স্বল্প মেয়াদে ৫ ও দীর্ঘ মেয়াদে ১০ বছরের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। দলটি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এক ব্যক্তির কাছে ওষুধ শিল্প এতদিন কুক্ষিগত ছিল দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে রোগীদের মধ্যে বিদেশমুখিতা বেড়ে যায়। এতে ভেঙে পড়ে দেশের স্বাস্থ্য খাত। এ সময় আরও বলেন, বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমকে স্বাগত জানায় বিএনপি, তবে নির্বাচিত সরকারের মাধ্যমে সকল সংস্কার বাস্তবায়ন সম্ভব। যেহেতু আপনি বলেছেন যে আমি স্বাস্থ্যমন্ত্রী, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW গুমের ঘটনা তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে। সংস্থাটি বলেছে, শেখ হাসিনা শীর্ষ কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনা তদারকিতে যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটির সম্প্রতি প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশন আ রোড ম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক ৫০ পৃষ্ঠার প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। HRW তাদের প্রতিবেদনে বলেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও জোরপূর্বক গুমের জন্য দায়ী পুলিশ ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সন্ত্রাস বিরোধী ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ভেঙে দিতে সরকারের জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করা উচিত। এবার সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময়